হ্যালো ভিউয়ার্স, আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফাইল স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই জাভা ফাইল দিয়ে আমি শুরু করতে চাই। লক্ষ্য রাখবেন এখানে আমি এই যে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, দেখেন এখানে আমি অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, কিন্তু অনেকের এখানে প্রজেক্ট সিলেক্ট করা থাকতে পারে। তো এখানে যাই সিলেক্ট করা থাকুক না কেন, প্রজেক্ট প্যাকেজ যাই সিলেক্ট করা থাকুক না কেন, আপনারা সবসময় অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন এখান থেকে। এটা লক্ষ্য করবেন, খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন। এখানে অনেকের এরকম থাকতে পারে প্রজেক্ট, তাহলে আমরা কি করব, এখান থেকে এখানে গিয়ে আমরা এই অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নেব, দেন আমরা সামনের দিকে কাজ করতে থাকব। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ, আমরা অ্যাপে ক্লিক করি। অ্যাপে ক্লিক করার পর আপনার তিনটে অপশন দেখতে পাচ্ছেন এখানে, ম্যানিফেস্ট, জাভা আর একটা রেস মানে রিসোর্স। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাপে ক্লিক করার পর তিনটে অপশন পেলাম, একটা হলো ম্যানিফেস্ট, এটা হলো জাভা আর এটা হলো রেস, এটা রিসোর্স বলা হয় এটাকে। তো এই তিনটি ফাইল নিয়ে আমি কিন্তু আলোচনা করব এই আজকের টিউটোরিয়ালে। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং আজকের এই তিনটে বিষয় নিয়ে যে আলোচনা করা হবে একদম সবগুলো বিষয় সুস্পষ্টভাবে বোঝার চেষ্টা করবেন। প্রথমে জাভা ফাইল এর কথা বলতেছি। এখানে এই যে আমি জাভা ফাইলের কথা প্রথমে বলবো, তারপরে ধারাবাহিকভাবে আমি এই তিনটার বর্ণনা দিব আজকের। তো প্রথমে জাভা ফাইল সম্পর্কে যদি বলি, যখনই আমরা একটা প্রজেক্ট তৈরি করব তখনই একটা জাভা ফাইল থাকবে। দেখেন, যখনই আমরা একটা প্রজেক্ট তৈরি করব, এই যে একটা প্রজেক্ট হলো একটা অ্যাপ্লিকেশন, তো আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করব তখন এটি জাভা ফাইল থাকবে। আপনি চাইলে এখানে একাধিক জাভা ফাইল তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনার এখানে অসংখ্য, আপনার যতগুলো করতে চান আপনার এখানে জাভা ফাইল তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। লক্ষ্য রাখবেন এখানে আপনারা লক্ষ্য করবেন এখানে যে মেইন অ্যাক্টিভিটি আছে, মেইন অ্যাক্টিভিটি এবং এই এখানে আছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো আমরা যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে আপনি চাইলে আপনি নিউতে গিয়ে নতুন একটি জাভা ক্লাস তৈরি করতে পারেন। তো আমরা এখানে নিউতে এসে এখান থেকে এই জাভা ক্লাসে এসে নতুন একটা আমরা তৈরি করতে পারি। এখানে ক্লাসে আমরা নতুন একটা ক্লাস তৈরি করতে পারি, কিন্তু আমি এখন জাভা ক্লাস তৈরি করব না। আমি এগুলো নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। আজকের এই তিনটে বিষয় নিয়ে আমরা জানবো, পরবর্তীতে সামনের দিকে আমরা এসব নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে জাভা ফাইলের ভিতরে অবশ্যই একটি জাভা ক্লাস থাকবে এবং আপনি এখানে একাধিক জাভা কিন্তু তৈরি করতে পারবেন। সেটা আমি দেখিয়ে দিলাম যেখানে আপনি কিভাবে জাভা ক্লাস তৈরি করতে পারবেন। এখান থেকে নিউতে আবার দেখাই দিচ্ছি, এখান থেকে নিউতে এসে আপনি আহ, নতুন করে জাভা ক্লাস তৈরি করতে পারবেন। নিউতে এসে আপনার এখান থেকে অ্যাক্টিভিটিতে আসবেন। ঠিক আছে, অ্যাক্টিভিটি আসবেন, অ্যাক্টিভিটি এসে আপনি এখান থেকে ইমপেটি এমপিটি অ্যাক্টিভিটিতে সিলেক্ট করে আপনি এখান থেকে নাম দিয়ে আমরা আপনার যে কোনো নামে একটা অ্যাক্টিভিটি তৈরি করে নিতে পারবেন, জাভা ক্লাস তৈরি করে নিতে পারবেন। তো এগুলো আমি পরে দেখব, বিস্তারিত দেখব। আচ্ছা, জাভা ক্লাস সম্পর্কে আমরা মোটামুটি যে ধারণা নিলাম এটি এনাফ, পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। এখন আমরা রেস অর্থাৎ রিসোর্স ফোল্ডারে আসি, এটা নিয়ে আলোচনা করব। আমি মূলত এই রিসোর্স ফোল্ডারকে সব থেকে ইম্পর্টেন্ট বলে মনে করি, কারণ রিসোর্স ফোল্ডারে আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলো ম্যাক্সিমাম সংখ্যক কিন্তু রিসোর্স ফোল্ডারে আমরা কাজগুলো করে থাকি। তো ড্রয়াবল এর মধ্যে কি থাকবে? ড্রয়াবল এর মধ্যে মূলত ইমেজ থাকবে। একটি অ্যাপ্লিকেশনে যা যা ইমেজ আপনি ব্যবহার করতে চান সবকিছুই কিন্তু এই ড্রয়াবল এর মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। আমি যদি উদাহরণস্বরূপ দেখাতে যাই তাহলে আপনারা দেখতে পারেন, আমি আমার ডেস্কটপের যেখান থেকে যে কোনো জায়গা থেকে আমি একটা ইমেজ আমরা কপি করব। তো এই ইমেজটা যদি আমরা কপি করি, কপি করে নিয়ে আমরা এখানে এই ড্রয়াবলের ভিতরে যদি পেস্ট করি, মাউসের ডান পাশে ক্লিক করে
আমরা যদি এখানে পেস্টে ক্লিক করি তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এবং লক্ষ্য করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে দুইটা অপশন আছে, একটা ড্রয়েবল আর একটা ড্রয়েবলের সামনে লেখা আছে অতিরিক্ত B24। আপনার কখনোই B24 এটা সিলেক্ট করবেন না, সবসময় সিলেক্ট করবেন ড্রয়েবল, শুধু এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা ওকে পেস্ট করব। ওকে পেস্ট করার পর এখানে একটি নাম দিতে হবে। নামটা অবশ্যই ছোট হাতের অক্ষর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আমি এখানে নাম দিচ্ছি ইমেজ অন, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অক্ষরটি সেটা ছোট হাতের, সবসময় আহ, ছোট হাতে দিয়ে দিবেন, বড় হাতে দিলে এখানে কিন্তু নিবে না। তারপর আমরা ওকে পেজ করব। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেজটি সেট হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে। এখন আপনি এই যে ইমেজটা আপনি এই অ্যাপের ভিতরে যে কোনো স্থানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। হ্যাঁ, তাহলে আমরা যে বিষয়টি জানলাম, এই ড্রয়ারবলটা ব্যবহার করা হয় মূলত ইমেজের জন্য। আমরা যে একটি অ্যাপসের ভিতরে ইমেজগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের, সেই সকল ইমেজগুলো এই ড্রয়ারবলের ভিতরে আমরা রেখে থাকি এবং এখান থেকে আমরা কমান্ড করে দিই যে ইমেজটা ড্রয়ারবলের ভিতরে আছে, ঠিক আছে। তো মূলত আপনারা জানলেন যে ড্রয়ারবলের ভিতরে থাকে মূলত ইমেজ। তো আমরা নেক্সট যেটা আছে লেআউট, আমরা নেক্সট লেআউটে চলে যাই। লেআউটের মধ্যে থাকবে এক্সএমএল ফাইল। এটা নিয়ে আমি এর আগের পর্বেও কিন্তু আলোচনা করেছিলাম যে লেআউটের ভিতরে কি থাকে, এক্সএমএল ফাইল। আপনি চাইলে এখানে আরো লেআউট তৈরি করতে পারবেন, যদি আপনি চান তাহলে এখানে আরো লেআউট তৈরি করতে পারবেন। এখানে এসে নিউতে ক্লিক করে আপনার এখান থেকে অসংখ্য আপনার তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এসে অসংখ্য তৈরি করতে পারবেন। তো এটা আমি এখন দেখাচ্ছি না, পরবর্তী এ নিয়ে অনেক আলোচনা হবে। তো এই এক্সএমএল ফাইলে কিন্তু আমরা ডিজাইনটা করে থাকি, এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে ইতিপূর্বে। আমরা এখানে যত ডিজাইনগুলো করে থাকি এগুলো কিন্তু এই এক্সএমএল ফাইলেই করে থাকি। এরপর আমরা মিপম্যাপ নিয়ে আলোচনা করব। মিপম্যাপ মূলত একটি ইম্পর্টেন্ট একটি ফোল্ডার। এখানে আপনারা দেখতে পারেন, মিপম্যাপের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে এখানে দুইটি ফোল্ডার আছে, একটা আইসি লঞ্চার, একটা আইসি লঞ্চার রাউন্ড, ঠিক আছে। এখন আইসি লঞ্চারের ভিতরে আপনারা প্রবেশ করলে দেখবেন এখানে 6টি পিকচার আছে। এবং এখানেও দেখেন রাউন্ড, আইসি লঞ্চার রাউন্ডের ভিতরেও কিন্তু 6টি পিকচার আছে। এখন মূলত এটা স্পষ্ট করে যদি আমি বলি এটা কেন এরকম থাকে, আপনি মনে করেন যে আমরা যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারগুলো তৈরি করব, এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন ফোনে ইনস্টল করা হবে। কিছু ফোন আছে বড়, কিছু ফোনের সাইজ আছে ছোট, কিছু ফোনের ডিসপ্লে বড়, কিছু ফোনের ডিসপ্লে অনেক ছোট। তো এভাবে কিন্তু আমাদের অসংখ্য ডিভাইসে কিন্তু এগুলো ইনস্টল করা হবে, অনেক ইউজাররা এটা কিন্তু ব্যবহার করবে। তো যদি যারা অনেক বড় ট্যাব ইউজ করে তাদের ফোনে কিন্তু আমাদের যে এখানে ইমেজগুলো আমরা যে দিব, এখানে যে ইমেজগুলো দিব সেই ইমেজগুলো কিন্তু অনেক ছোট দেখাবে। কিন্তু আমরা এই যে আইসি ল্যান্সারের ভিতরে দেখেন, আপনারা লক্ষ্য করেন যে এই একটা পিকচার দেওয়া আছে একটু ছোট, ঠিক আছে। তারপরে দ্বিতীয় যে পিকচারটা দেওয়া আছে এটা কিন্তু একটু বড়, তারপরে যে তৃতীয় দেওয়া আছে তার থেকে একটু বড়, তারপরে যে দেওয়া আছে এরকম বড়, ঠিক আছে। এরকম ধারাবাহিকভাবে এক একটা বড় ছোট, মানে ছোট তারপর বড়, মানে ধারাবাহিকভাবে এক এক সাইজের, ঠিক আছে। এটা কেন এরকম দেওয়া হয়েছে, যাতে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকমের সাইজটা অটো সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য। তো আমি যদি আরো ক্লিয়ার করে বলতে চাই, এখানে এখানে বিভিন্ন সাইজের ইমেজ রাখা হয়। এখানে বিভিন্ন সাইজের ইমেজগুলো কি করা হয়, রাখা হয়। বিভিন্ন সাইজের ইমেজগুলো কি হয়, বিভিন্ন সাইজের ডিভাইসের সাথে ম্যাচ করে নেয় নিজেদেরকে, অটোমেটিকলি এখানে কি হয়, ম্যাচ করে নেয় তাদেরকে, যাতে কোনো ডিভাইসই ছোট বা বড় এরকমের মানে সাইজটা যেন অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। যে ডিভাইসটা বড় সেই ডিভাইসের জন্য বড় ইমেজ হবে, যে ডিভাইসটা ছোট সেই ডিভাইসের জন্য ছোট ইমেজ সিলেক্ট হবে অটোমেটিকলি, এটা ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে স্পষ্ট করে বুঝাতে পেরেছি যে এই মিপ ম্যাপের কাজ কি। মূলত মিপ ম্যাপের কাজ হলো যে বিভিন্ন ডিভাইসে যে সাইজের ডিভাইস সেই সাইজের ডিভাইস অনুযায়ী যাতে পিকচারটা অটোমেটিকলি সেট হয়, সেজন্য এখানে মিপ ম্যাপের এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া থাকে।
দেন আমরা আলোচনা করব ভ্যালুস নিয়ে। ভ্যালুস এর মধ্যে দেখেন কালার এক্সএমএল ফাইল এবং স্ট্রিং এক্সএমএল ফাইল দেওয়া আছে। তো কালার এক্সএমএল ফাইলের মধ্যে আছে বিভিন্ন কালারের নেম, দেখেন লক্ষ্য করেন বিভিন্ন কালারের নেম দেওয়া আছে এখানে। তো রিসোর্স এর মধ্যে, এখানে রিসোর্স এর মধ্যে কি আছে, বিভিন্ন কালারের নেম আছে। আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো অনেক কালার তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে একটি কালার ট্যাগ তৈরি করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা এই চিহ্নটা দেওয়ার পরে একটা কালার লেখাটা চলে আসবে। তো কালার লেখাটা চলে আসলে এখানে কালার সিলেক্ট করবেন। তো নেম, আপনার এখানে যে অটোমেটিকলি নেম অ্যাট্রিবিউটটা লেখা চলে আসবে, ঠিক আছে। তারপর আপনি এখানে নেম দিবেন। নেম আমি যেহেতু এখানে রেড কালার তৈরি করব, আমি রেড নাম দিচ্ছি, ঠিক আছে। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে উপরে যে নামগুলো দেওয়া আছে এই উপরে নামগুলোর সাথে যাতে এই নামটা না মিলে, ঠিক আছে। অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। তারপরে আমি এটাকে ক্লোজ করব। তো আমরা এখানে ক্লোজিং করলাম এটাকে। তো ক্লোজিং করার পরে এখানে আমি কালারটা সিলেক্ট করে দেবো, যে আমি যে কালারটা দিয়েছি সেই কালারটার কোড দিয়ে দেবো এখানে। তো আমি যেহেতু লাল কালার দিয়েছি, তো লাল কালারের কোড এখানে লক্ষ্য করেন লাল কালারের কোডটা কি FF22। এটা যখনই আমি পেস্ট করলাম তাহলে কিন্তু আমার এখানে লাল কালারটা চলে এসেছে। তো এখন এই যে আমরা লাল কালারটা ব্যবহার আমরা লাল যে ট্যাগটা তৈরি করলাম এখানে, এই ট্যাগটি আমরা এখন যে কোনো জায়গায় ব্যবহার করে দিতে পারি, ঠিক আছে। তো উদাহরণস্বরূপ আমি এখন এক্সএমএল ফাইলে আমরা যেখানে ডিজাইন করে থাকি মূলত সেখানে চলে যাচ্ছি, ঠিক আছে। সেখানে আমরা চলে যাব। আমরা এই এক্সএমএল ফাইল, এই যে লেআউটের ভিতরে এক্সএমএল ফাইলটা থাকে, আমরা এই এক্সএমএল ফাইলে চলে আসলাম। তো আপনি চাচ্ছেন লিনিয়ার লেআউটের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ঠিক আছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এই লিনিয়ার লেআউটের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার লাল করতে চাচ্ছেন এখানে, ঠিক আছে। তো আমরা যদি লাল করতে চাচ্ছি এখানে, তাহলে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব, ঠিক আছে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট নেব। তারপরে আমরা অ্যাড্রেস সিলেক্ট করব, তারপরে কালার লিখব। তারপরে আমরা লিঙ্ক আপ করার জন্য আমরা ওখানে নাম লিখেছিলাম, কালারের যে নাম দিয়েছিলাম সেটা রেড লিখেছিলাম। তো আমরা ফরওয়ার্ড ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এখানে রেড লিখব, রেড। তাহলে কিন্তু নামটা চলে এসেছে। তাহলে আমার কিন্তু এই দেখেন কালারটা কিন্তু চলে এসেছে। তো এভাবে কিন্তু আমরা আহ, যে কোনো কিছু আমরা নাম এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি এবং সেটা কালারটাকে আমরা লিঙ্ক আপ করে দিতে পারি। তো এখানে যদি আপনারা কালার চাইলে কালার দিবেন, ঠিক আছে। এই যে আমরা প্রথমে কি করছি, প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট নিয়েছি, তারপরে তারপর কি করেছি আমরা অ্যাড লিখেছি, তারপরে কালার, যেহেতু কালার আমরা এখানে কালার করতেছি, কালারের ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন করব সেজন্য কালার লিখেছি। যদি আমরা স্ট্রিং কোনো লেখার কোনো কিছু করতে চাই তাহলে আমরা এখান থেকে স্ট্রিং লিখবো, ঠিক আছে। তারপরে আমরা কি করেছি ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্ন দিয়েছি, তারপরে আমরা যে কালার যে নাম দিয়েছিলাম সেই নামটা দিয়েছি রেড। ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। হ্যাঁ, তাহলে এখন আমার কিন্তু এই বেলুস সম্পর্কেও মোটামুটি ধারণা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি ফাইনালি এখন চলে আসব ম্যানিফেস্টে। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এটা, ম্যানিফেস্ট। তো আমরা ম্যানিফেস্টে চলে আসি। তো ম্যানিফেস্টে যে ট্যাগ আছে, দেখেন লক্ষ্য করবেন যে ম্যানিফেস্ট যে ট্যাগটি আছে সেটা শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশন এখানে শুরু হয়েছে আবার এখানে কি হয়েছে শেষ হয়েছে। তো ম্যানিফেস্ট শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে। আবার এই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি নামে একটি অপশন আছে। এই যে দেখেন অ্যাক্টিভিটি, এখানে শুরু হয়েছে অ্যাক্টিভিটি এবং এখানে শেষ হয়েছে অ্যাক্টিভিটি। তো এই অ্যাক্টিভিটি নামে একটি ট্যাগ আছে, এটা কিসের ভিতরে, অ্যাপ্লিকেশনের মধ্যে আছে, এটা লক্ষ্য করবেন, ঠিক আছে। তো আমরা যতগুলো অ্যাক্টিভিটি তৈরি করব তার বর্ণনা দেওয়া থাকবে কি এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যেই, ঠিক আছে। আমরা যতগুলো অ্যাক্টিভিটি তৈরি করবো এখানে দেখেন মেন অ্যাক্টিভিটি দেওয়া আছে, এখানে যত অ্যাক্টিভিটি হবে সবগুলোই কি এই ম্যানিফেস্টের ভিতরে বর্ণনা দেওয়া থাকবে।
তো যখন আমরা অ্যাপ্লিকেশন রান করি মূলত প্রথমে এই ম্যানিফেস্ট ফাইলের ভিতর দিয়ে কিন্তু মূলত রান হয়ে থাকে, ঠিক আছে? যখন আমরা একটি ফোনে ডিভাইসে যখন রান করতে যাই অ্যাপ্লিকেশনটি, তখন প্রথমে কি হয়, ম্যানিফেস্টের ভিতর থেকে রান শুরু হয়। তো ম্যানিফেস্টে এখানে বলা আছে যে কোন অ্যাক্টিভিটিটা আসলে আগে শুরু হবে। আসলে এখানে ম্যানিফেস্টের ভিতরে বলা আছে যে কোন অ্যাক্টিভিটিটা মূলত আগে শুরু হবে। আপনার এখানে এক বা একাধিক অ্যাক্টিভিটি থাকতে পারে, কোনো ব্যাপার না, এখানে একাধিক অ্যাক্টিভিটি থাকতে পারে কিন্তু। সো এই অ্যাক্টিভিটি থেকে কাজ শুরু হবে, কারণ এই অ্যাক্টিভিটির মধ্যে কি আছে, ইন্টেন্ট আছে। এই অ্যাক্টিভিটির মধ্যে থেকে কি কাজ শুরু হবে, কেন শুরু হবে, কারণ এই অ্যাক্টিভিটির ভিতর কি আছে, ইন্টেন্ট ফিল্টার দেওয়া আছে। লক্ষ্য করেন এখানে কি আছে, ইন্টেন্ট ফিল্টার দেওয়া আছে। এবং ইন্টেন্ট ফিল্টারের মধ্যে লক্ষ্য রাখবেন যে লান্সার কথাটা আছে, এখানে দেখবেন এই যে লান্সার কথাটা আছে, অ্যাক্টিভিটির ভিতর কি আছে, লান্সার নামে একটি কথা আছে। সে মেইন অ্যাক্টিভিটি ফাইলে প্রথমে আসবে এবং আসার পর কি করবে, দেখবে যে কোন অ্যাক্টিভিটির মধ্যে ইন্টেন্ট ফিল্টার আছে, ঠিক আছে? সে প্রথমে আসে দেখবে যে অ্যাক্টিভিটির ভিতরে কোনটার ভিতরে ইন্টেন্ট ফিল্টারটা আছে, ঠিক আছে? এটা দেখবে সে প্রথমেই। সুতরাং সেটাই হচ্ছে কি লান্সার। এই ইন্টেন্ট ফিল্টারে যেটা থাকবে সেটা হলো কি লান্সার। সো রান করার সাথে সাথে প্রথমে মেইন অ্যাক্টিভিটিতে চলে আসবে। এই মানে ম্যানিফেস্ট থেকে প্রথমে যাবে কোথায়, মেইন অ্যাক্টিভিটির ভিতরে যাবে প্রথমে। মেইন অ্যাক্টিভিটিতে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সেট কন্টেন্ট ভিউ আছে, সেন্ড কন্টেন্ট ভিউ আর লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন আছে, ঠিক আছে? তো এখানে এসে কি করবে, এখানে এসে অ্যাক্টিভিটি মেইনকে লোড করবে। অ্যাক্টিভিটি মেইনকে লোড করে কোথায় চলে যাবে, এই লেআউট অ্যাক্টিভিটি মেইনে চলে যাবে, ঠিক আছে? তখন তো এখন আমি যদি আরো ক্লিয়ার করে বলি, প্রথমে ম্যানিফেস্ট কে কল করবে, ঠিক আছে? যখন আমরা রান করব প্রথমে ম্যানিফেস্ট কে কল করবে, তারপরে ম্যানিফেস্টের ফাইলের মধ্যে, এই ম্যানিফেস্টের ফাইলের মধ্যে থেকে কোথায় কল করবে, জাভায়। এই যে জাভা, এই জাভা মেইন অ্যাক্টিভিটি এখানে চলে আসবে। তারপর এখান থেকে চলে যাবে কোথায়, এক্সএমএল ফাইলে। এই যে লেআউটের ভিতরে যে এক্সএমএল ফাইল আছে এখানে যাবে। এভাবে ধারাবাহিকভাবে সবগুলো কার্যক্রম চলতে চলতে রান যখন কমপ্লিট হবে তখন আপনার ফোনে আপনার অ্যাপ্লিকেশনটি চলে যাবে। তো আজকের অ্যান্ড্রয়েড স্টুডিওর যত কিছুই আছে সবকিছুই টুকটাক বিষয় নিয়ে সবকিছু আজকে ধারণা আপনারা পেলেন, ঠিক আছে? পরবর্তী ভিডিও থেকে, পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা সরাসরি কোড নিয়ে নেমে পড়বো, কিভাবে কোড করে একটি অ্যাপস তৈরি করা যায় সেই কাজে আমরা সামনের পর্ব থেকে নেমে যাব। বিভিন্ন ভিউ সম্পর্কে আমরা শিখবো সামনের পর্ব থেকে, এবং বিভিন্ন উইজেট সম্পর্কে আমরা শিখবো। তো অবশ্যই সামনের পর্বটা অনেক ইন্টারেস্টিং হবে। আমরা কোডিং করা শুরু করব এবং কিভাবে একটি অ্যাপস তৈরি করা যায় সেদিকে আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। তো একটি ক্লাস আপনারা মিস করবেন না, প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন। তো আমরা আজকে কি কি শিখলাম, আমরা শিখলাম যে একটি অ্যাপ্লিকেশনের ভিতরে কি কি থাকে। মূলত একটি অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা এই যে অ্যাপে যদি আসি, তিনটা জিনিস থাকে, ম্যানিফেস্ট, জাভা এবং রেস ফোল্ডার, এই তিনটা জিনিস থাকে, ঠিক আছে? তো আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আজকের পূর্ণাঙ্গ ধারণা লাভ করেছি এবং আশা করি কারো কোনো সমস্যা নেই, কোনটার কি কাজ সম্পূর্ণ আমরা বিস্তারিত বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি বেশি লম্বা করব না, আর ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটি। কিন্তু পরবর্তী যে আমরা কোডিং করব, এই কোডিং গুলো আমরা 15 মিনিটের বেশি কোনো ভিডিও করতে চাচ্ছি না। 15 মিনিটের ভিতরে আমরা প্রতিটা ভিডিও শেষ করে দেব, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আপনাদের, এবং আপনারা যাতে যতটুকু বুঝাবো আপনারা যাতে মাথার ভিতরে একদম এটা মূলত সবগুলো কোড আপনারা ধরে রাখতে পারেন। সেজন্য আমি সবসময় চেষ্টা করব 15 মিনিটের ভিতরে ভিডিওগুলো শেষ করে দেওয়ার জন্য। তো যেহেতু আজকের ভিডিওটা ছিল পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড স্টুডিও বিস্তারিত কোনটার কি কাজ সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি, যার কারণে আজকের ভিডিও একটু লম্বা হয়েছে, জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী ভিডিওগুলো সবসময় আমি সিকোয়েন্স মেনটেন করব এবং 15 মিনিট বেশি আমরা করার চেষ্টা করব না। তো ভালো থাকবেন আজকে, বাই বাই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, এবং সামনের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।